স্বাগতম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের অনলাইন রসায়ন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকে 4 নাম্বার ক্লাসে আমি তোমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা, আইসোটোপ, আইসোপার এবং আইসোটোন। আজকে ক্লাসে আমি তোমাদের সাথে আছি ইশতিয়াক আহমেদ, জুনিয়র ইনস্ট্রাক্টর, নন-টেক, রসায়ন, মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট। পারমাণবিক সংখ্যা কি? তোমরা নিশ্চয়ই আমাদের পূর্ববর্তী যে ক্লাস, অর্থাৎ যখন আমরা পরমাণুর গঠন সম্পর্কে আলোচনা করেছিলাম, আমরা বলেছিলাম যে প্রত্যেক পরমাণুই 3টি মৌলিক কণিকা দ্বারা গঠিত। সেগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। প্রোটন এবং নিউট্রন পরমাণু নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে। ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে কতগুলো বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে এবং প্রোটন সবসময় ধনাত্মক চার্জযুক্ত, ইলেকট্রন নেগেটিভ চার্জযুক্ত এবং নিউট্রনের কোনো চার্জ নেই। তো যাই হোক, আমরা আমাদের পূর্ববর্তী আলোচনা থেকে যে বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করেছিলাম সেটা হচ্ছে যে পরমাণুর 3টি মৌলিক কণিকার মধ্যে 2টি মৌলিক কণিকা পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে এবং পরমাণুর প্রায় সমস্ত ভরই নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। তো যাই হোক, আমরা এখন আলোচনা করব যে পারমাণবিক সংখ্যা কি। সাধারণত পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকে ওই মৌলের বা ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা বলা হয় এবং পারমাণবিক সংখ্যাকে সাধারণত জেড দ্বারা প্রকাশ করা হয়। এবং তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা 3টি মৌলের প্রতীক লিখেছি। একটি হচ্ছে কার্বন, একটি হচ্ছে নাইট্রোজেন, একটি হচ্ছে অক্সিজেন। তো সাধারণত এখানে কার্বনের নিচে যে 6 বা নাইট্রোজেনের নিচে যে 7 বা নাইট্রোজেনের বাম পাশের নিচে যেটা আছে 8, সাধারণত কোনো প্রতীকের বা আমরা যদি বলি কোনো সিম্বল, এটাকে সাধারণত বলা হয় যে কার্বনের প্রতীক। কার্বনের প্রতীকের বাম পাশে নিচে তার লেখা থাকে পারমাণবিক সংখ্যাটা লেখা থাকে। তো এখানে দেখা যাচ্ছে যে কার্বনের বাম পাশে নিচে 6 লেখা আছে, তার মানে কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, অর্থাৎ কার্বনের যে নিউক্লিয়াসে 6টি প্রোটন বিদ্যমান। একইভাবে দেখা যাচ্ছে যে নাইট্রোজেনের বাম পাশে নিচে 7 লেখা আছে, অর্থাৎ নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, অর্থাৎ নাইট্রোজেনের নিউক্লিয়াসে 7টি প্রোটন বিদ্যমান। এবং অক্সিজেনের বাম দিক পাশে নিচের দিকে লেখা আছে 8, অর্থাৎ অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, অর্থাৎ তার নিউক্লিয়াসে 8টি প্রোটন আছে। এবং আরেকটি বিষয় উল্লেখ করা প্রয়োজন এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমাদের সবার জন্য যেটা জানা প্রয়োজন, সেটা হচ্ছে যে মৌলের যতগুলো প্রোটন থাকে এবং ইলেকট্রন সংখ্যা সবসময় সমান হবে। অর্থাৎ যদি কোনো মৌলের পারমাণবিক সংখ্যা 6 হয়, অর্থাৎ প্রোটন সংখ্যা যদি 6 হয়, তাহলে তার নিউক্লিয়াসের বাইরে 6টি ইলেকট্রন থাকবে। যদি 7 হয় তাহলে 7টি ইলেকট্রন থাকবে। যেমন এখানে কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, অর্থাৎ কার্বনের 8টি ইলেকট্রন বিদ্যমান। কার্বনের নিউক্লিয়াসে 8টি ইলেকট্রন কতগুলো বৃত্তাকার পথে নির্দিষ্ট একটি নিয়মে অবস্থান করছে। সেটা আমরা পূর্ববর্তী যে কোয়ান্টাম সংখ্যা যখন আলোচনা করেছিলাম সেখানে আমরা বলে দিয়েছিলাম যে কোন শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকবে। তো যাই হোক, আমরা যে জিনিসটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা আমাদের মনে রাখতে হবে যে কোনো পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলোই ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে কতগুলো নির্দিষ্ট বৃত্তাকার পথে আবর্তন করতে থাকে। তো যাই হোক, আমরা যেটা বললাম যে পারমাণবিক সংখ্যা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকেই ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। এবং এই পৃথিবীতে এই পর্যন্ত প্রায় 119টির মতো মৌল আবিষ্কৃত হয়েছে এবং 119টি মৌলের পারমাণবিক সংখ্যাই বিজ্ঞানীরা আবিষ্কার করতে পেরেছে, অর্থাৎ তাদের নিউক্লিয়াসে কতগুলো প্রোটন আছে সেটা আবিষ্কার করা হয়ে গেছে। তো যাই হোক, আমরা একটু পরবর্তী একটি স্লাইডটি দেখি। যেমন এখানে তোমরা 3টি ইমেজ দেখতে পাচ্ছ। প্রথম ইমেজটা হচ্ছে হাইড্রোজেনের। হাইড্রোজেন দেখো যে এখানে একটি +1 দ্বারা কি বোঝাচ্ছে যে হাইড্রোজেনের নিউক্লিয়াসে একটি প্রোটন আছে এবং দেখো যে ঠিক তার বাইরে একটি ইলেকট্রন। হাইড্রোজেনের প্রোটন পারমাণবিক সংখ্যা 1, তার ইলেকট্রন সংখ্যাও 1টি। আমরা যদি পরবর্তী একটি ছবি দেখি, এখানে দেখা যাচ্ছে যে যদি আমরা বলি 1 2 3 4 5, অর্থাৎ কার্বন, ঠিক আছে, অর্থাৎ কার্বনের এখানে 6টি প্রোটন আছে এবং দেখো যে কার্বনের বাইরে যে নিউক্লিয়াসের বাইরে যে যদি শক্তি স্তর আছে, যেমন প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন এবং দ্বিতীয় শক্তি স্তরে 4টি ইলেকট্রন, অর্থাৎ
6টি ইলেকট্রন। কার্বনের পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা 6, তার ইলেকট্রন সংখ্যাও 6। আমরা যদি তার পরের ছবিতে দেখি যে এখানে অক্সিজেনের পরমাণুটা দেখানো হয়েছে এবং অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, অর্থাৎ অক্সিজেনের নিউক্লিয়াসে 8টি প্রোটন আছে, সে কারণে নিউক্লিয়াসের প্রোটনের সমান সংখ্যক ইলেকট্রন অক্সিজেনের বাইরে অবস্থান করছে। যেমন এখানে প্রথম শক্তি স্তরে 1টি ইলেকট্রন, 2টি ইলেকট্রন এবং দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6। একইভাবে যদি আমরা একটু তার পরের ছবিতে দেখতে পারি, এখানে নাইট্রোজেন পরমাণুটাকে দেখানো হয়েছে এবং নাইট্রোজেন পরমাণুর পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, অর্থাৎ তার নিউক্লিয়াসে 7টি প্রোটন আছে এবং ঠিক তার জন্য তার নিউক্লিয়াসের বাইরে 7টি ইলেকট্রনও থাকবে, নিউক্লিয়াসের বাইরে অবস্থান করবে। যেমন এখানে দেখা যাচ্ছে যে প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন এবং দ্বিতীয় শক্তি স্তরে 5টি ইলেকট্রন আছে। তাহলে আমরা যেটা বলেছিলাম যে পরমাণুর প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা সবসময় সমান হয় এবং প্রোটন সংখ্যা হচ্ছে নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা হচ্ছে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যাটাকেই পারমাণবিক সংখ্যা বলে। এবার আসি আমরা পারমাণবিক ভর। আচ্ছা, ভর কি সেটা তোমরা সবাই নিশ্চয়ই জানো, বা আমি যদি তোমাদের বোঝার সুবিধার জন্য আবার বলছি, ভর হচ্ছে কোনো পদার্থের মোট পদার্থের পরিমাণ। অর্থাৎ ভর হচ্ছে কোনো পদার্থের মোট পরিমাণ। ভর হচ্ছে কোনো বস্তুর মোট পদার্থের পরিমাণটাকেই ভর বলা হয়। এবং তোমরা জানো পৃথিবীতে সব জিনিস, সব পদার্থেরই ভর আছে। সেটা খুব কম থেকে খুব বেশি সংখ্যকও হতে পারে। যেমন আমরা যদি বলি পানির জলীয় বাষ্প, তার ভর খুবই কম। একইভাবে যদি আমরা বলি যে বিশাল বড় একটা পাথরের ভর অনেক বেশি। আবার যদি বলি যে তুলা একেবারে হালকা, হালকা হলেও তুলার একটি ভর আছে। এবং আমরা জানি যে বাতাসের একটি ভর আছে। তোমরা নিশ্চয়ই তোমাদের নিচের ক্লাসে বাতাসের যে ভর আছে সেরকম পরীক্ষাও করে থাকার কথা। তো ভর হচ্ছে কোনো বস্তুতে মোট পদার্থের পরিমাণ। এখন পারমাণবিক ভর কি? আসলে পারমাণবিক ভর যে বিষয়টা, আচ্ছা আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনে ভর মাপতে যাই, সাধারণত একটা তুলনা কারক নেই। যেমন 5 কেজি, 5 কেজিটা হচ্ছে যে 1 কেজিটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড। অর্থাৎ কোনো জিনিসের ভর মাপতে গেলে আমাকে একটা স্ট্যান্ডার্ড নিতে হয়। ধরো আমরা যদি দুইজন মানুষ পাশাপাশি দাঁড় করাই, একজন মানুষ লম্বা, একজন মানুষ শর্ট, তাহলে আমরা কি বলবো? শর্ট মানুষের তুলনায় যে মানুষটা লম্বা, আমরা বলবো এর তুলনায় সে হচ্ছে লম্বা। যদি আমরা বলি যে আমরা, অর্থাৎ সবকিছু ভরটা করা হয় তুলনা, অর্থাৎ কার তুলনায় কে বেশি বড়। যেমন আমরা যদি ক্রিকেট খেলোয়াড়দের কথা বলি, যেমন আমাদের বাংলাদেশের খেলোয়াড়, আর আমরা ইউরোপের খেলোয়াড়দের কথা বলি বা অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের খেলোয়াড়দের কথা বলি, দেখা যাবে যে আমাদের দেশের যারা ক্রিকেট খেলোয়াড়, আমি ছোট করার জন্য তোমাদের বোঝানোর সুবিধার জন্য বলছি যে আমাদের দেশে যে ক্রিকেট খেলোয়াড় তাদের থেকে কম্পারেটিভলি যারা ইউরোপের খেলোয়াড় অর্থাৎ ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া বা ওয়েস্ট ইন্ডিজ, তারা কিন্তু লম্বা অনেক বেশি। অর্থাৎ আমরা এখানে তুলনা করছি কার তুলনায় তাদের ওয়েট, তারা উচ্চতা বেশি, সেটা হচ্ছে আমাদের দেশের খেলোয়াড়ের তুলনায়। আবার যদি আমরা ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের বা অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের পাশাপাশি রাখি, দেখা যাবে দুজনের হাইট প্রায় সমান। অর্থাৎ আমাদের ভর বা আমরা যদি কোনো কিছু তুলনা করতে গেলে আমাদেরকে অবশ্যই কোনো না কোনো কিছুর সাপেক্ষ লাগে। একটা সাপেক্ষ আরেকটা আমরা বলি যে এটা সাপেক্ষে এটা বলি। যদি আমি তোমাদের আরো সহজভাবে বলি যে আমরা যদি তুলা এবং লোহাকে কল্পনা করে, আমরা কি বলবো? যে তুলার তুলনায় লোহাটা কি অনেক ভারী, নিশ্চয়ই সেটা বলবো। অর্থাৎ আমরা এখানে কার তুলনায় করছি? যে আমাদের আহ, তুলার তুলনায় লোহাটা হচ্ছে কি অনেক ভারী। অর্থাৎ আমরা যদি কোনো কিছুর ভর মাপতে যাই, আমাদেরকে কোনো না কোনো কিছুর তুলনা করে মাপতে হবে। অর্থাৎ কোনো কিছু সাপেক্ষে আমাকে মাপতে হবে। আমরা যদি আবার লোহা এবং তামা রাখি, দেখা যাবে যে দুইটার ভর প্রায় সমান। অর্থাৎ আমরা কোনো কিছু তুলনা করে তার ভর নির্ণয় করি। তো আমরা বলেছি পৃথিবীতে প্রত্যেক পদার্থেরই অবশ্যই ভর আছে। তো পারমাণবিক ভরটা কি? আসলে পারমাণবিক ভরটা হচ্ছে কোন একটি পরমাণু কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 ভাগের তুলনায় কত গুণ ভারী, সেটাই হচ্ছে তার পারমাণবিক ভর। তোমাদের কাছে আমি যদি খুব সহজভাবে বলি, অর্থাৎ আমাদের কার্বন 12 আইসোটোপ বাদ দিয়ে যদি আমরা বলি যে হাইড্রোজেন, অর্থাৎ কোনো একটা পরমাণু হাইড্রোজেনের তুলনায় কত গুণ ভারী, সেটাই হচ্ছে তার পারমাণবিক ভর। অর্থাৎ হাইড্রোজেনের তুলনায় যদি
কেউ 12 গুণ বেশি ভারী হয় তাহলে তার পারমাণবিক ভর হচ্ছে 12, যেমন 1 কেজির তুলনায় 5 কেজি হচ্ছে কি 5 গুণ বেশি ভারী, 10 কেজি হচ্ছে 10 গুণ বেশি ভারী। তো সেইভাবে যদি আমরা বলতে যাই সেক্ষেত্রে আমাদেরকে বলতে হবে যে হাইড্রোজেনের তুলনায় কোনো পরমাণু কতটুকু ভারী, সেটাই হচ্ছে তার পারমাণবিক ভর। তো সাধারণত বিজ্ঞানীরা আমরা আধুনিককালে যেটা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে পারমাণবিক ভর হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যার মোট যোগফলকে ওই মৌলের পারমাণবিক ভর বলা হয়। আমি আবার যদি বলি, পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক ভর বলে। সাধারণত পারমাণবিক ভরকে এ দ্বারা প্রকাশ করা হয়, যেমন আমরা এখানে 3টি মৌল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কার্বন, নাইট্রোজেন এবং অক্সিজেন। আমি একটু দুঃখিত, হয়তো এখানে আমাদের যে কথাটা একটু মিসিং হয়ে গেছে, যে পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক ভর বলে, এবং পারমাণবিক সংখ্যার জায়গায় হবে ভর। পারমাণবিক ভরকে এ দ্বারা প্রকাশ করা হয়। পারমাণবিক ভরকে এ দ্বারা প্রকাশ করা হয়। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। তো তোমরা একটু জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে যে সাধারণত পারমাণবিক ভরটা মৌলের বাম পাশে উপরে লেখা হয়, যেমন এখানে সি তে কার্বন বোঝানো হচ্ছে এবং কার্বনের উপরে লেখা আছে 12, অর্থাৎ কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, অর্থাৎ কার্বনের নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন সংখ্যার মোট যোগফল হচ্ছে 12। একইভাবে আমরা যদি যাই নাইট্রোজেন, সেক্ষেত্রে কি বলবো, নাইট্রোজেনের বাম পাশে উপরের দিকে লেখা আছে 14, অর্থাৎ নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14, অর্থাৎ প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল হচ্ছে 14। একইভাবে অক্সিজেনের হচ্ছে পারমাণবিক ভর হচ্ছে 16, অর্থাৎ অক্সিজেনের নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রনের সংখ্যার মোট যোগফল হয়েছে 16। আমরা যদি একটু নিচের দিকে খেয়াল করি, সকল মৌলের যদি আমি আবার বলতেছি যে আমাদের তোমার মধ্যে একটি প্রশ্ন হয়তো আমাদের মাঝে প্রায় সময় আসে বা আমাদের মনে আসে, যে আমরা জানি যে সকল পরমাণু মৌলিক কণিকা দিয়ে গঠিত, তাহলে মৌলিক কণিকা দ্যাট মিন্স ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়ে গঠিত, তাহলে কেন ভিন্ন ভিন্ন মৌলের সৃষ্টি হয়েছে? আসলে ভিন্ন ভিন্ন মৌলের সৃষ্টি হওয়ার মূল কারণ হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যার ভিন্নতা। যেমন আমরা যে আগের ছবিতে আমরা যেটা দেখতে পেয়েছিলাম যে কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, অর্থাৎ কার্বনের প্রোটন হয়েছে 6টা, নাইট্রোজেনের প্রোটন হচ্ছে 7টা এবং অক্সিজেনের প্রোটন হচ্ছে 8টা, অর্থাৎ কার্বনের তুলনায় নাইট্রোজেনের প্রোটন হচ্ছে একটি বেশি, অক্সিজেন হচ্ছে আরো একটি বেশি, অর্থাৎ প্রোটন সংখ্যার ভিন্নতার কারণেই একটি হচ্ছে কার্বন, একটি হচ্ছে নাইট্রোজেন, একটি হচ্ছে অক্সিজেন। ঠিক একইভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি ভর সংখ্যাটাও আলাদা, অর্থাৎ এখানে প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলটাও আলাদা। যেমন কার্বনের এখানে নিউট্রন আছে, আমরা জানি যে ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বাদ দিলে নিউট্রন সংখ্যা পাওয়া যায়। আমরা আমাদের আগের যে সেই স্লাইডে দেখেছিলাম যে কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, তাহলে এখানে ভর সংখ্যা হচ্ছে 12, তাহলে 12 থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে নিউট্রন সংখ্যা হচ্ছে 6। একইভাবে কার্বনের নিউট্রন সংখ্যা হচ্ছে নাইট্রোজেনের নিউট্রন সংখ্যা হচ্ছে, নাইট্রোজেনের আমরা আগের যে সেই স্লাইডটি দেখেছিলাম যে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, আর এখানে যেহেতু ভর সংখ্যা দেওয়া হচ্ছে 14, সেহেতু 14 থেকে 7 বিয়োগ করলে নিউট্রন সংখ্যা আসে 7, অর্থাৎ কার্বনের নিউট্রন আছে 6টি এবং নাইট্রোজেনের নিউট্রন আছে 7টি, একইভাবে অক্সিজেনের নিউট্রন আছে 8টি। অর্থাৎ এখানে তাদের যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, অর্থাৎ এই সংখ্যাগুলোর কি ভিন্নতা তৈরি হয়েছে, এই ভিন্নতার কারণে অর্থাৎ পরিমাণের ভিন্নতার কারণে তারা ভিন্ন ভিন্ন মৌল হিসেবে মৌল হয়েছে। যদি আমরা নাইট্রোজেন থেকে একটি প্রোটন এবং একটি নিউট্রন সরিয়ে দিই তাহলে সেটা আবার কিন্তু কিসে পরিণত হয়ে যাবে, কার্বনে পরিণত হয়ে যাবে। অর্থাৎ আমরা যে জিনিসটা জানলাম যে এই যে পৃথিবীতে এতগুলো মৌলের সৃষ্টির পিছনে মূল কারণটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যার ভিন্নতা, যার কারো কম কারো বা বেশি, এই কম বেশির কারণে তারা ভিন্ন ভিন্ন মৌল হিসেবে তৈরি হয়েছে। এবার আমরা আলোচনা করব আইসোটোপ।
আচ্ছা, আইসোটোপ আসলে ব্যাপারটা কি, আমরা যদি একটু গল্পের ছলে বলতে যাই, আমরা যদি বাজার থেকে যদি মনে করি যে আলু কিনতে গেলাম, আলু, তা আমরা যদি দেখি যে সবগুলো আলু কি একই সাইজের, বা সবগুলো আলুর ওজন কি একই, যদিও জিনিসটা এক আলু, কিন্তু না, দেখা যাবে কোনো আলুটা ছোট, কোনো আলুটা বড়, এরকম। তো সাধারণত আইসোটোপ কি, যে জন ডাল্টন যখন পরমাণুবাদ দেন, তখন তিনি বলেছিলেন যে পৃথিবীতে একই পদার্থের সকল মৌলের ভর সংখ্যা সমান, ধর্ম এবং ভর হচ্ছে সমান। ভর বলতে এখানে পারমাণবিক ভরকে বোঝানো হয়েছে। অর্থাৎ আমরা যদি পৃথিবীতে যত হাইড্রোজেন পরমাণু আছে, বা যত কার্বন পরমাণু আছে, বা যত নাইট্রোজেন পরমাণু আছে, অর্থাৎ সবার ধর্ম এবং ভর একই হওয়ার কথা। অর্থাৎ পৃথিবীতে আমরা যত কার্বন পরমাণু আছে সবার ভর সমান হওয়ার কথা, কিন্তু দেখা যায় যে সবার ভর সমান হয় না। ওই যে আমরা বললাম যে আমরা পৃথিবীতে তো অনেক আলু আছে, সব আলুর ভর কি সমান না, কোনো কোনো আলুর ভর কম, কোনো কোনো আলুর ভর বেশি। তো যাই হোক, সেটা আমাদের আলোচনার বিষয় না। আমরা বলছিলাম যে ডাল্টন যখন পরমাণুবাদ আবিষ্কার করেছিলেন, বলেছিলেন যে একই পদার্থের সকল মৌলের ধর্ম এবং ভর অভিন্ন, কিন্তু আধুনিক যুগের যে গবেষণা, সেই গবেষণায় দেখা গেছে একই মৌলের ভিন্ন ভিন্ন ভরের পরমাণু রয়েছে। তো সাধারণত একই মৌলের ভিন্ন ভিন্ন ভরের পরমাণু সমূহকে পরস্পরের আইসোটোপ বলে। যদি আমরা একটু সহজভাবে বলতে যাই, বা সহজভাবে বলতে গেলে যেটা বলা হয়, যে যে সকল পরমাণু সমূহের পারমাণবিক সংখ্যা এক, অর্থাৎ যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা এক কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। দুঃখিত, এখানে তাদেরকে জায়গায় আমার কিছুটা মিস্টেক হয়ে গেছে, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। আমি আবার যদি বলি, যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। পারমাণবিক সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা, ভর সংখ্যা হচ্ছে প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল। যেমন যে ছবিটা দেখতে পাচ্ছি, যে এখানে হাইড্রোজেনের তিনটে আইসোটোপ দেখা যাচ্ছে। একটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে ডিউটেরিয়াম, একটা হচ্ছে ট্রিটিয়াম। এখানে হাইড্রোজেনের পারমাণবিক, এখানে দেখা যাচ্ছে যে এই হাইড্রোজেনে একটি প্রোটন এবং একটি নিউট্রন আছে। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে যে এই হাইড্রোজেনে একটি প্রোটন, একটি নিউট্রন আছে। এবং তৃতীয় যে ছবি, অর্থাৎ ট্রিটিয়াম, তাতে দেখা যাচ্ছে একটি প্রোটন এবং দুইটি নিউট্রন আছে। অর্থাৎ এই হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 3, এটার পারমাণবিক ভর হচ্ছে 2, এটার পারমাণবিক ভর হচ্ছে 1, কিন্তু সবার প্রোটন সংখ্যা একটি। এখানে একটি প্রোটন, এখানে একটি প্রোটন, এখানে একটি প্রোটন। তার মানে আইসোটোপ হচ্ছে যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। এবং ছবিতে সেটি স্পষ্টই দেখা যাচ্ছে যে হাইড্রোজেনে একটি প্রোটন আছে, ডিউটেরিয়ামে একটি প্রোটন আছে, ট্রিটিয়ামে একটি প্রোটন আছে, কিন্তু প্রথম হাইড্রোজেনে কোনো নিউট্রন নাই, দ্বিতীয় হাইড্রোজেনে একটি নিউট্রন আছে এবং তৃতীয় হাইড্রোজেনে দুটি নিউট্রন আছে, কিন্তু সবারই একটি করে ইলেকট্রন আছে। আমরা কি বলেছিলাম, যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা, দ্যাট মিন্স প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা মানে কি প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল ভিন্ন, তাদেরকে পরস্পর আইসোটোপ বলা হয়। এখানে হাইড্রোজেনের তিনটি আইসোটোপ, হাইড্রোজেন, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমরা যদি 1,00,000 পরমাণু হাইড্রোজেন পরমাণু অ্যানালাইসিস করা হয়, তাহলে সেখানে 15টি পাওয়া যাবে আইসোটোপ। তার মধ্যে 14টি হচ্ছে ডিউটেরিয়াম এবং একটি হচ্ছে ট্রিটিয়াম। এবং ট্রিটিয়াম দিয়ে যে পানিটা গঠিত হয় সেটাকে বলা হয় ভারী পানি। এবং তোমাদের সুবিধার জন্য আমরা আরেকটি ছবি দেখাচ্ছি, যে দেখো এখানে কার্বনের 3টি ছবি আছে, 1, 2, 3। এই যে সবার বাম দিকে যে নিচে, সেটা হচ্ছে কার্বন পারমাণবিক সংখ্যা। যেমন এই কার্বনের পারমাণবিক সংখ্যা 6, এটারও 6, এটারও 6, কিন্তু ভর সংখ্যা হচ্ছে কি 12, 13 এবং 14। আমরা কি বলেছিলাম, আইসোটোপ হচ্ছে যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের কি বলা হয়, আইসোটোপ। যেমন এখানে কার্বনের 3টি আইসোটোপ দেখা যাচ্ছে। প্রথম আইসোটোপের ভর সংখ্যা 12, দ্বিতীয়টা 13, 14 এবং তৃতীয়টা হচ্ছে 14, কিন্তু তাদের সবার পারমাণবিক সংখ্যা একই। এবং পৃথিবীতে প্রায় সব মৌলেরই আইসোটোপ বিদ্যমান। এবার আমরা আসি আইসোবার। আইসোবার হচ্ছে যেসব মৌলের ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা ভিন্ন,
তাদেরকে পরস্পরের আইসোবার বলে। যেমন আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিটা হচ্ছে AR, দ্যাট মিন্স আর্গন। দ্বিতীয় ছবিটা হচ্ছে K, দ্যাট মিন্স পটাশিয়াম। এবং তৃতীয় ছবিটা হচ্ছে Ca, যেটাকে আমরা বলি ক্যালসিয়াম। তো সাধারণত দেখা যাচ্ছে যে এখানে আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 18, পটাশিয়ামের 19 এবং ক্যালসিয়ামের 20। কিন্তু যদি আমরা একটু লক্ষ্য করি, উপরের দিকে দেখা যাচ্ছে যে আর্গনের পারমাণবিক ভর হচ্ছে 40, পটাশিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 40 এবং ক্যালসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 40। আমরা কি বলেছিলাম? আইসোবার হচ্ছে যে সকল মৌলের পারমাণবিক ভর সমান কিন্তু প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোবার বলা হয়। অর্থাৎ এখানে আর্গন, পটাশিয়াম এবং ক্যালসিয়াম পরস্পরের তিনটি আইসোবার, অর্থাৎ তাদের পারমাণবিক ভর সমান আছে কিন্তু পারমাণবিক সংখ্যাগুলো ভিন্ন। আরেকটা বিষয় আমি আবার বলছি, যেমন দেখো এখানে দেখা যাচ্ছে যে 18E, 19E, 20E। 18E তে বোঝাচ্ছে যে আর্গনের 18টি ইলেকট্রন আছে, 19E তে বোঝাচ্ছে পটাশিয়ামের 19টি ইলেকট্রন আছে এবং 20E তে বোঝাচ্ছে ক্যালসিয়ামের 20টি ইলেকট্রন আছে। আমরা যেটা আগেই বলেছিলাম যে যতটুই, যেমন আর্গনের 18 মানে এখানে কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 18, অর্থাৎ আর্গনের প্রোটনে নিউক্লিয়াসে 18টি প্রোটন আছে এবং আমরা আগেই বলেছিলাম যে যতগুলো প্রোটন থাকবে ইলেকট্রন সংখ্যা তার সমান থাকবে। দেখো এখানে 18টি প্রোটন আছে, ইলেকট্রনও 18টি। পটাশিয়ামে 19টি প্রোটন আছে, অর্থাৎ পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19, এখানে ইলেকট্রন সংখ্যাও 19। ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20 এবং ইলেকট্রন সংখ্যাও 20। এবং উপরটিকে সাধারণত কি বলা হয়? ভর সংখ্যা বলা হয়। ক্যালসিয়ামের ভর সংখ্যা 40, পটাশিয়ামের ভর সংখ্যা 40। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, আইসোবার হচ্ছে যে সকল মৌলের ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোবার বলা হয়। এবার আসি আমরা আইসোটোন। আইসোটোন আইসোটোন হচ্ছে, অর্থাৎ যে সকল বিভিন্ন মৌলের যেসব পরমাণু নিউট্রন সংখ্যা সমান, বিভিন্ন মৌলের যেসব পরমাণু নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোন বলা হয়। আমি আবার বলছি, অর্থাৎ আইসোটোনে থাকবে তার নিউট্রন সংখ্যা সমান থাকবে কিন্তু ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা দুটাই কি থাকবে? ভিন্ন ভিন্ন থাকবে, তাদেরকে পরস্পরের কি বলা হবে? আইসোবার। আমরা যদি এখানে দেখি যে ছবিতে দেখা যাচ্ছে সিলিকন, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 14 এবং পারমাণবিক ভর হচ্ছে 28। আমরা যদি আবার একটি ছবি দেখি, যেমন এটা হচ্ছে ফসফরাস, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 15 এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে 15 এবং ভর সংখ্যা হচ্ছে 31। অর্থাৎ সিলিকন, আমরা যদি দেখি সিলিকন এবং ফসফরাস দুইটারই পারমাণবিক সংখ্যা, অর্থাৎ একটা হচ্ছে 14, সিলিকন হচ্ছে 14, ফসফরাস হচ্ছে 15, অর্থাৎ ভিন্ন ভিন্ন, পারমাণবিক সংখ্যা হচ্ছে ভিন্ন। পারমাণবিক সংখ্যাকে সাধারণত জ্যাড দ্বারা প্রকাশ করা হয়, সেটা আমরা আগে আলোচনায় বলেছিলাম। এবং ভর সংখ্যা সিলিকনের হচ্ছে 28 এবং ফসফরাস হচ্ছে 31। তাহলে এখানে ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যার কোনো মিল নেই। কিসে মিল আছে? a - z, অর্থাৎ ভর সংখ্যা থেকে যদি আমরা পারমাণবিক সংখ্যা বিয়োগ করি তাহলে নিউট্রন সংখ্যা পাওয়া যায়। তো সিলিকনের ক্ষেত্রে ভর সংখ্যা হচ্ছে 28, এখান থেকে যদি আমরা 14 বিয়োগ করি, বিয়োগফল হচ্ছে 14, অর্থাৎ সিলিকনের নিউট্রন সংখ্যা হচ্ছে 14। একইভাবে আমরা যদি ফসফরাসের কথা বলি, ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে, পারমাণবিক ভর হচ্ছে 31, পারমাণবিক সংখ্যা হচ্ছে 15। আমরা যদি 31 থেকে 15 বিয়োগ করি পাওয়া যাচ্ছে কত? 14। অর্থাৎ সিলিকন এবং ফসফরাস দুইটার নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে ভিন্ন। তার মানে এই দুটা হচ্ছে পরস্পরের আইসোটোন। এবং সর্বশেষ আমরা যদি দেখি যে কোনো একটা মৌলের সিম্বল কিভাবে লেখা হয়, সিম্বলটা লেখার নিয়ম হচ্ছে, এখানে দেখো এক্স, এক্স বলতে একটি মৌলকে বোঝানো হচ্ছে, হতে পারে সেটা কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন বা যে কোনো কিছু। এটার বাম পাশে উপরে লেখা হয় অ্যাটমিক মাস, অ্যাটমিক মাস মানে ভর সংখ্যা, এবং বাম পাশে নিচে লেখা হয় অ্যাটমিক নাম্বার, অর্থাৎ পারমাণবিক সংখ্যা, যেটা তোমাদেরকে আমরা আগেই বলেছিলাম যে বাম পাশে নিচে লেখা হয় পারমাণবিক সংখ্যা, বাম পাশে উপরে লেখা হয় অ্যাটমিক মাস, দ্যাট মিন্স পারমাণবিক ভর, এবং ডান পাশে উপরে লেখা হয় চার্জ সংখ্যা। কি লেখা হয়? চার্জ সংখ্যা। যেমন আমরা যদি একটু দেখি যে এখানে নাইট্রোজেন, নাইট্রোজেনের নিচের দিকে লেখা আছে 7, অর্থাৎ নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, অর্থাৎ নাইট্রোজেনের
নিউক্লিয়াসের প্রোটন আছে 7টি এবং ভর সংখ্যা হচ্ছে 14, অর্থাৎ নাইট্রোজেন নিউক্লিয়াসের প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল হয়েছে 14। এবং এটাই ধন্যবাদ তোমাদেরকে। আমি আশা করি আমি আজকে যে আলোচনা করেছি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো এবং বাসায় আর একটু পড়াশোনা করলে আরো বুঝতে পারবে, এবং কোনো প্রশ্ন থাকলে আমাদের মেসেজের মাধ্যমে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে রিপ্লাই করতে পারো। আমি চেষ্টা করব পরবর্তী সময় উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ তোমাদের সবাইকে।